আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, আমার প্রতি সপ্তাহের নেই আজকেও শুরু হয়ে গেল 23তম পর্ব। আত্মহত্যা প্রতিরোধমূলক অনুষ্ঠান শেষ নয়, হবে শুরু। সৌজন্যে বাংলাদেশ সুইসাইড প্রটেক্টিং অর্গানাইজেশন, একটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা আত্মহত্যা বিরোধী বা আত্মহত্যা প্রতিরোধ নিয়ে কাজ করে যাচ্ছে। যারা আত্মহত্যা করতে চায় তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। আমার আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি রয়েছেন, আপনারা সবাই হয়তো তাকে চিনতে পেরেছেন। তিনি হচ্ছেন FA সুমন, একজন সঙ্গীত শিল্পী, যার অনেক গান আমরা শুনে থাকি বিভিন্ন মন খারাপ হলে বা খুশিতে। আজকে আমরা কথা বলবো সুমন ভাইয়ের সঙ্গে আত্মহত্যার প্রতিরোধের নানান বিষয় নিয়ে। তো সুমন ভাই, প্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন, বর্তমান সময়টা আপনার কেমন কাটছে? আছি, ভালো আছি। এখন মাসটা খুব একটা আসলে উৎসবের একটা মাস, বিকজ ওয়ার্ল্ড কাপ। আর আমি ফুটবল প্রেমী, আমার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। এই জন্য আমার কাছে এই মাসটা আসলে খুবই ভালো। যাক, আমরা জানি যে এই যে ফুটবল খেলাকে কেন্দ্র করে নানান সমস্যা হয় বা আহ, দলকে সাপোর্ট করা নিয়ে অনেক ঝামেলা হয়। আমরা চাই সেটা যেন না হয়, খেলার বিষয়টা যেন শুধুমাত্র বিনোদন এবং আনন্দের জায়গাটাতেই থাকে, এর বাহিরে যেন না যায়। ভাই, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের কেরিয়ারে বা পড়াশোনা বলি না কেন, সাংসারিক জীবন বলি না কেন, সব ক্ষেত্রেই আমাদের মধ্যে হতাশার বিষয়টা কাজ করে, যেটা একটা কমন বিষয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই হতাশা আছে। প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা বা চড়াই উতরাই যেটা বলি এটা আছে। তো সেখান থেকে কিছু কিছু মানুষের হয়তো সমস্যাটা খুব বেশি, যার কারণে তারা আত্মহত্যা করে। তো এই জায়গাটা থেকে আপনি কি বলবেন, এটার পক্ষে কি আপনি? আসলে আত্মহত্যা বিষয়টা, এটার পক্ষে আসলে আমি তো মূলত নাই। আমার মনে হয় 99.99% লোকই এটার বিপক্ষে। বিকজ আত্মহত্যা কোনো সমাধান না। আত্মহত্যা মানুষকে, তো এক যে আত্মহত্যা করবে সে তো গেলই, তার তার তো সবই গেল। বাট একটা মানুষের সঙ্গে কিন্তু শুধু সে কিন্তু একা নয়, তার সঙ্গে তার পরিবার জড়িত, তার আহ, কর্মকাণ্ড জড়িত, তার বন্ধু বান্ধব, মানে সবকিছু, পরিবেশ, সবকিছু মিলে কিন্তু একটা মানুষ। সবকিছু থেকে সে বঞ্চিত হলো এবং সবাইকে সে বঞ্চিত করলো। মানে সে একটা গিলটি, মানে সেই একজন 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 অপরাধী যে আত্মহত্যা করবে, আসলে সে অপরাধী। আহ, কারণ আত্মহত্যাটা কোনো সমাধান হতেই পারে না। আর যে কারণে আত্মহত্যা, ওইটার ব্যাপারে নেগেটিভ না ভেবে পজিটিভও ভাবা যায়। সেটা তো অবশ্যই, আমরা এটাকে আসলে পজিটিভই চিন্তা করতে পারি যে আত্মহত্যা আমাদের মানে কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এটা আমরা যারা বুঝি তারা অবশ্যই এটাকে মেনে চলার চেষ্টা করি। কিছু কিছু সময় হয়তো আমাদের ইমোশন বা আমাদের আবেগটা বেশি কাজ করে ফেলে, যার কারণে হয়তো আমরা আবেগের বসে এই কাজটা করে ফেলি। তো হতাশা আসতেই পারে। আপনার কাছে কি মনে হয়, যারা হতাশাগ্রস্ত আছে তাদের আহ কিছু পরামর্শ কি আপনার কাছে আছে এরকম? হতাশাগ্রস্ত মানুষ, পৃথিবীতে হতাশাগ্রস্ত মানুষ তো থাকবেই, হতাশা থাকবেই। আমি মনে করি যে যারা হতাশাগ্রস্ত, যারা হতাশায় আছেন, আমি মনে করি এটা তাদের সাকসেসের প্রধান একটি, আহ, কি বলবো, ওয়ান কাইন্ড অফ ইলমেন্ট। হ্যাঁ, তার একটা আহ, আহ, সহযোগী একটা ব্যাপার হতাশা। তো তাকে চেষ্টা করতে হবে হতাশা থেকে বের হওয়ার জন্য। সে, আমি যদি একটা কাজে, সাপোজ আমি আহ, একটা গান করলাম, গানটা আহ, আমার খুব ইচ্ছা ছিল, মানে আমার খুব আশা ছিল যে গানটা হিট হবে। বাট ওই গানটা হিট হলো না, খুব কম মানুষ শুনলো গানটা। এই জন্য আমাকে হতাশ হইতে হবে না। আমার মনে, এই 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 আমার কাছে আমার মনে করতে হবে যে না, এটা হয়তো শ্রোতাদের জন্য ছিল না, আমার সাথে এর চেয়েও ভালো কিছু করতে হবে। তো এই হতাশা, এই হতাশায় না নিয়ে ওটা আমি আমার নিব চ্যালেঞ্জ হিসাবে, যে মানুষ তো ব্যর্থ হলে হতাশগ্রস্ত হয়। এই ব্যর্থতাকে আমার
সফলতার চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। তাহলেই আহ, হতাশা থেকে মানুষ দূর হইতে পারবে, মুক্ত হইতে পারবে। অনেক সুন্দর কথা বলছেন দর্শক। আপনারা আপনারা বুঝতে পারছেন যে সুমন ভাই যে কথাগুলো বললো, যে তার লাইফের কথা যদি সে একটু উদাহরণ দিয়ে বললো গানের ক্ষেত্রে, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে হয়। যে আমি হয়তো একটা জিনিস আশা করে রাখছি বড় কিছু, হয়তো আমি সেই বড় আশাটা আমার পূরণ হচ্ছে না, বা বড় চাওয়াটা পূরণ হচ্ছে না, কিন্তু সেখান থেকেই আমার মধ্যে কিন্তু এক ধরনের হতাশা কাজ করে, যে কেন হলো না, আমি এই জিনিসটা কেন পেলাম না। তো এই জায়গাটা থেকেও কিন্তু আমাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। আরেকটা জায়গা যদি আমি আপনার সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের এখন বর্তমানে যে একক পরিবার বা সিঙ্গেল ফ্যামিলি যেটাকে আমরা বলি, যে আগে আমাদের সময় যৌথ পরিবার ছিল, মা বাবা চাচা কাকারা সবাই মিলে একসঙ্গে বসবাস করতাম। তো ওই ফ্যামিলি গুলো কিন্তু এখন নেই। এখন শুধুমাত্র সিঙ্গেল ফ্যামিলি থাকার কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের ভালোবাসার অভাব বলেন, বা দুইজনেই ব্যস্ততার একটা সময় চলে যায়, অফিস করে দুইজন, বাচ্চা বাসা থাকে একা। তো এই অফিস চাকরি এগুলোর কারণেও কিন্তু দুইজনের মধ্যে এক ধরনের দূরত্ব থাকে। সেখান থেকে দুইজনের প্রতি যে আমরা যেটাকে বলি সন্দেহ, বা এক প্রকার পরকীয়ার একটা শব্দ আমরা ইউজ করতে পারি, এটার কারণেও কিন্তু এই ফ্যামিলি গুলোর মধ্যেও এক ধরনের এই হতাশা এবং আত্মহত্যা। তো এই ফ্যামিলিদের উদ্দেশ্যে আপনি কি বলতে পারেন, যারা এরকম সাংসারিক জীবন করতেছে বা এদের এই হতাশাগুলো আছে? আসলে আমি কি বলবো, এই বিষয়গুলো বলাটাও আসলে খুব টাফ। এটা আসলে একেবারে ব্যক্তিগত বিষয়। মানুষের লাইফে আমরা যে এক সময় আমরা কিন্তু সময়ের প্রয়োজনে, যুগ চেঞ্জ হয়েছে, যুগের সঙ্গে চেঞ্জ হয়ে এখন জনসংখ্যা এত বেড়েছে যে হয়তো ফ্যামিলি থেকে আমাদের কিন্তু আমাদের কাজের প্রয়োজনে, আমাদের জীবিকার প্রয়োজনে আমাদের আলাদা থাকতে হয়, ফ্যামিলি ছেড়ে থাকতে হয়। আগে যেমন আমরা আহ, দাদা, দাদি, মা, বাবা, ছেলে মেয়ে সব আমরা একসঙ্গে আমরা যৌথ ফ্যামিলি। বাট এখন তো আমার একটা আলাদা ফ্যামিলি হয়েছে, আমার ভাইয়ের একটা ফ্যামিলি হয়েছে, আমার ভাই বোনের একটা ফ্যামিলি হয়েছে, এরকম এরকম কিন্তু ভাগ হয়ে গেছে। আহ, যাই হোক, আর যেটা হয়েছে যে কর্মজীবনের ক্ষেত্রে দেখা গেছে অনেকে যে ওয়েল এডুকেটেড, হয়তো সে হ্যাঁ, যে ছেলে আহ, বিবাহিত একজন, আহ, দুজন বিবাহিত, একজন চাকরি করছে আরেকজন চাকরি করছে, দুজন দুজনকে সময় দিতে পারতেছে না। কিংবা একজন ফ্যামিলিতে গৃহিণীর কাজ করতেছে, আরেকজন বাইরে বিজনেস করতেছে, সে হয়তো তার বিজনেসের কাজে অনেক জায়গা ঘুরতেছে। তা সবারই কিন্তু একটা সঙ্গীর প্রয়োজন হয়। তো ওই সময় হয়তো গৃহিণী করতেছে আরেকটা, আহ, তার সময় ব্যয় করার জন্য, হয়তো কাজ করার জন্য সে অন্য একজন বন্ধুকে খুঁজে নেয়। আহ, তো ছেলে বন্ধু হইতে পারে, তখনই একটা সম্পর্ক হয়। সেটা অন্যদিকেও গড়ায়। এইসব ক্ষেত্রে মানুষের মধ্যে হতাশগ্রস্ত হয়। আসলে এটা আসলে যে যার যার এটা মেনে নিতে হবে, কিন্তু হতাশগ্রস্ত হলে হবে না। আমি যদি আমার ওয়াইফকে সময় দিই, আমি যদি আমার ওয়াইফের সব চাহিদা পূরণ করি, তাহলে আমার ওয়াইফ অন্য কোথাও যাবে কেন? অবশ্যই। তা এটা আমি নিজেদের মধ্যে কম্প্রোমাইজের বিষয়টা থাকতে হবে। আমি হ্যাঁ, আমার আমার আমি আমি মিউজিক করি, আমি সারা বিশ্বে ট্যুর করি আমি, বা আমি সারাদিন স্টুডিওতে থাকি। আহ, আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমার ফ্যামিলির সঙ্গে আমি সময় দিই, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফদের সঙ্গে সময় দিই। তো আমার লাইফে আসলে এরকম কোনো কিছু ঘটে নাই, তো আমি এই বিষয়টা আমি কিভাবে যে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারতেছি না। তারপর আমি বলবো যে সবকিছু কম্প্রোমাইজের মধ্যে ম্যানেজ করতে হবে, হতাশাগ্রস্ত হলে হবে না। না, আমরাও চাই সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হোক, বা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে, যাতে এই সমস্যাগুলো আমাদের মধ্যে না আসে। তো দর্শক, আপনারা দেখতেছেন যে আত্মহত্যা প্রতিরোধমূলক অনুষ্ঠান শেষ নয়, হবে শুরু। আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন এফ এ সুমন, যার অনেক সুন্দর কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আমরা শেষের দিকে হয়তো তার গান বা তার কেরিয়ার নিয়ে হালকা কথা বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এই অনুষ্ঠানটা আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে সুমনবার এই মূল্যবান কথাগুলো আমরা যাদের উদ্দেশ্যে অনুষ্ঠানটা করে থাকি, বা যাদের উদ্দেশ্যে এই আলোচনাটা করি, যেন আমরা সেই মানুষগুলোর কাছে এই মূল্যবান কথাগুলো পৌঁছে দিতে পারি। তার জন্য আমার লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। শোভন ভাই, আমার নেক্সট প্রশ্নটা আপনার কাছে, এটা প্রশ্ন বলা চলে না, জানার আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে,
প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যে কেরিয়ার গড়ার, সেটা যে কোনো হতে পারে, যেমন আপনি মিউজিক করতেছেন বা আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। তো এখানে কিন্তু মা বাবার একটা প্রাধান্য থাকে, যে মা বাবা চায় প্রত্যেকটা ছেলে আহ, তাদের স্বপ্ন পূরণ করুক, হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা স্কুল টিচার বা বিসিএস ক্যাডার বা সরকারি একটা চাকরি করুক। কিন্তু এটা অনেক সময় কিন্তু আমাদের লাইফের সাথে মিলে না। বাবা চাচ্ছে একটা, ছেলে হচ্ছে আরেকটা, বা মা চাচ্ছে একটা, মেয়ে হচ্ছে আরেকটা, বা ছেলে একটা হচ্ছে। তো এই যে চাওয়াটা, এটা অনেক সময় কিন্তু ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মা বাবার আশা পূরণ করতে গিয়ে, সেই কাজটা করতে গিয়ে সেটা করতে পারে না, এক কথায় তাদের ইচ্ছার বিরুদ্ধে। এই জিনিসগুলো আপনি কিভাবে দেখেন? এটা খুবই একটা ভালো প্রশ্ন, বিকজ এই প্রশ্নের সঙ্গে আমার লাইফের অনেক কিছু জড়িত। যেমন আমাদের দেশে, আমাদের বাংলাদেশে আসলে যারা মুসলিম ফ্যামিলি, মুসলিম পরিবারে গান বাজনা করাটা আসলে খুব খুব টাফ। ওই ফ্যামিলিতে যদি ওই ফ্যামিলি থেকে কিন্তু আমি গান বাজনা করেছি। আজকে মানুষ আমাকে চেনে, জানে, আমার গান শোনে, আমার মিউজিক মানুষ শোনে। তা এটাও হতো না যদি এ- আমার মানে যদি এইম যদি না থাকতো। আমি কিন্তু কখনো হতাশাগ্রস্ত হইনি। যেমন আমার বাবা আমাকে আহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছি, বাট আমার চাকরিটা আমাকে টানে নাই কখনো। তা আমি যখন মিউজিক করি তখন আমার বাবা সবসময় বলতো, দৌড় ওই টুন্নু টুন্নু রেখে গিটার বাজায় তোর কি হবে? তা এইসব করে কোনো লাভ নাই। তুই এত ভালো শিক্ষিত একটা ছেলে, জব কর, তোর তো অফার আছে। তা আমার কখনোই টানে না, তা আমি জব করিনি। তা আমি বাধ্য হয়ে আমি 1 বছর থেকে 1.5 বছর আমি বাড়ির বাইরে ছিলাম মিউজিকের জন্য। পরে বাবা মা আমার ইয়াটা মেনে নিয়েছে, যাই হোক। তারপরে সেই আমি কিন্তু প্রথমেই কিন্তু আমি বড় কিছু হয়ে যাইনি। আমি মিউজিশিয়ান ছিলাম, আমি ব্যান্ড মিউজিক করছি, তারপরে নিজে কম্পোজিশন করছি। আস্তে আস্তে 1 পা 2 পা করে করে কম্পোজিশন, কম্পোজিশন থেকে অনেকের অ্যালবাম, অনেক কোম্পানির অনেক অ্যালবামের আমি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। তারপর আমি শখে, মনে হয়েছে যে আমার গান গাওয়া উচিত। আমি গান করেছি, বাট গান জনপ্রিয় হয়েছে, এরপর থেকে আমার সঙ্গীত শিল্পী হিসাবে কেরিয়ার শুরু। আমি কিন্তু মিউজিক ডিরেক্টরের পাশাপাশি সঙ্গীত শিল্পী। তা এইভাবে কিন্তু আমার সেই জার্নি কিন্তু সেই আজকে, আজকে এফএস সুমন এখানে কিন্তু বসে আছি আজকে। মিউজিক ক্যারিয়ার আমার 22 বছর থেকে 23 বছরের মিউজিক ক্যারিয়ার। তা আমি কিন্তু স্টার হয়েছি 2012 বারোর পর। এজ এ মানুষ চেনা শুরু করছে আমাকে, যে এফএস সুমন একজন শিল্পী, ভালো গান করে। তার এই তার এই গান মানুষ আমাকে জানতে শুরু করেছে। তার মানে আমার কিন্তু সেই 12 সালের আগের সেই 11 বছর কিন্তু আমার স্ট্রাগল লাইফ। তা আমি তো হতাশ হইনি। আমি তো হতাশ হয়ে ছেড়ে দিইনি যে আমার মিউজিক আমি ছেড়ে দিব আর ধরো আমার তো ডিগ্রি আছেই। আমার তো কম্পিউটার ডিগ্রি আছে। আর বাংলাদেশে আমি যে টাইমে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছি 2002 2000 সালে আর কি, 2001-এ আমি সার্টিফিকেটধারী একজন কম্পিউটার প্রোগ্রামার ফ্রম ই টেকনোলজি, এনআইআইটি। তা বাট আমি চাকরি করিনি। আমি ভাবছি যে আমি মিউজিকই করবো। দেখ, আমরা একটা বিষয় জানতে পারলাম যে এফ এস সুমন শুধু শিল্পী না বা সঙ্গীত শিল্পী না, আসলে অনেক মেধাবী একজন স্টুডেন্টও বলা যায়, বা একজন ইঞ্জিনিয়ার। তো আসলে প্রত্যেকটা মানুষের প্রতিভা, বা আমরা আসলে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি আসলে সেটা হতে পারি না, বা আমাদের এম থাকে একটা, আমরা করি আরেকটা। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে সবচেয়ে বেশি চোখে পড়ার মতো, যে যে সাবজেক্টে পড়াশোনা করতেছে সেই সাবজেক্ট আসলে কিছু হয় না। তো আপনার এই কেরিয়ারে আসতে গিয়ে আপনার কি কখনো এরকম, আপনি বলছেন নাই, তারপর আমি আবার একটু আপনার কাছে কাছে জানতে চাচ্ছি যে এরকম কোনো মুহূর্ত আপনার কাছে ছিল যে হ্যাঁ আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব না, বা গান বলেন বা পড়াশোনা বলেন, যে আপনি খুব হতাশার মধ্যে দিয়ে পাড়ি দিচ্ছেন, এরকম কোনো টাইম কি ছিল? আহ এরকম এরকম বলতে আসলে এরকম না বিষয়টা। আমি যেমন আহ, আমি
2012 সালে আমার সেকেন্ড সলো, প্রথম সোলো অ্যালবাম কিন্তু আমার হিট হয়নি। তা সেকেন্ড সোলো অ্যালবাম সখীরে অ্যালবামটা, তা এটা রোজার ঈদে রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার পরে আহ, আমার কিন্তু অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে আমার কেরিয়ার যথেষ্ট ভালো ছিল। এফ এ সুমন ফিচারিং অনেক অ্যালবাম, অনেক গান হিট হয়েছে আমার কম্পোজিশনে, আমার সুরে। কিন্তু অ্যাজ এ সিঙ্গার আমি অনেক সিঙ্গারকে তৈরি করছি, বাট নিজে সিঙ্গার আমার গাওয়া গান হিট হচ্ছে না। এটা আমার কাছে একটা আহ, খুব হইতো। তো আমি সেকেন্ড সোলো অ্যালবামটা বের করে রোজার মধ্যে বের করলাম, বাট কোনো গান মানে সিডি তেমন চলতেছে না। এই কোম্পানি, তখন তো সিডির যুগ, আহ, তা কোম্পানি বিভিন্ন জায়গায় পুশ করে করে কিছু সিডি কোন দোকানগুলাতে করা হয়েছে। পরে আহ, ঢাকার বাইরে বাইরে থেকে অনেক সিডি রিটার্ন আসছে। এরপরে আহ, ঢাকা এফএম এ আমার গান 3 মাস টানা, 2-3 মাস বাজাইলো আর কি। বাজানোর পরে আরেকটা ভিডিও রিলিজ করলাম। এরপরে আমার সিডির চাহিদা শুরু হলো। মানে সিডি যেগুলো রিটার্ন এরপরে, এরপরে সিডি আর মানে স্টপ হয়নি। সিডি যখন বিলুপ্ত হয়ে গেছে তখন আমার এই অ্যালবামের অর্ডার ছিল। তার মানে সেই সময় থেকে এফএ সুমন তাহলে আমাদের মার্কেটে চলে আসলো, আমরা মানে জানতে পারলাম যে হ্যাঁ, এফএ ভিতর সুমনের কান্দে কোনো সখী আমার আমার প্রথম সুপারহিট গান আর কি, ভিতর কান্দে সখী। যে গানটা আহ বাংলাদেশের রিংটোনের ইতিহাসে সর্বোচ্চ ডাউনলোডের গান। এটা এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, আপনার জন্য আমরা আপনার মতো একজন শিল্পী পেয়েছিলাম। এত সুন্দর সুন্দর আপনার আরো বেশ কিছু গান আছে, আমি আপনার গান শুনি। একটু মানে বেশি খারাপ লাগলে এই গানগুলো শোনা হয়, দর্শকরা হয়তো জেনে যেতেছে। ভালো লাগে, এই জন্য ভালো লাগার জায়গা থেকে আসলে গান শোনা হয়। গান তো অনেকে মনে মনের করে তো। আমার গানগুলো আসলে বিরহের গান, আসলে বিরহের গান না, এগুলো বলা হলো স্যাড রোমান্টিক। তা একজনকে আহ, যে বিরহে আছে সেও শুনতে পারে আমার গান, যে আনন্দে আছে সেও শুনতে পারে আমার গান, যে প্রেমে পড়ছে নতুন সেও শুনতে পারে, যে ছ্যাঁকা খাইছে সেও শুনতে পারে, যারা প্রেমিক প্রেমিকা চলতেছে প্রেম তারাও শুনতে পারে। দেখ, আমরা একটু গানের প্রসঙ্গে থেকে অন্য প্রসঙ্গে আসতে চাচ্ছি। যে আমাদের এই যে চারপাশের এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে আমাদের আশেপাশের দিকে যদি আমরা দেখি, ইয়াং জেনারেশনের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি। সেটা হচ্ছে বেশ কিছু কারণ আছে, আমি আপনার সাথে একটু শেয়ার করি কারণগুলো। যে পড়াশোনা শেষ, সে তার চাকরিটা হচ্ছে না। তারপর রিলেশনগত কিছু সমস্যা, রিলেশন করতেছে, দুই ফ্যামিলি মানতেছে না, কেরিয়ার করতে পারতেছে না, বিয়ে হচ্ছে না। ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে যে যেটাকে কি বলে, পাশের বাসার অমুকের ছেলে এটা করতেছে, অমুকের ছেলে এটা করছে, তুমি কেন করতে পারতেছো না। সে যদি সংসারে বড় হয় তাহলে তার উপর আরো একটু দায়িত্ব বেড়ে যায়। তো এই যে সমস্যাগুলো আমাদের চারদিকে, এটা আসলে সমাধান কি? এই সমস্যাগুলো তো আসতে পারে, আমরা যেটুকু জানি মানুষ মাত্র আসতে পারে। এই বিষয়গুলো আপনি কিভাবে এখন দেখেন? এখন মনে করো আমি তোমাকে উপদেশ দিতেই পারি। হুম, উপদেশ দিলে যে ওইটা তুমি নিবা, এটা তোমার বিষয়। আমরা পৃথিবীর কোনো মানুষ নাই যে তা সে হতাশায় পড়ে নাই, কিংবা সে আহ, মানে আনসাকসেস ছিল এরকম, সে যে সবসময় সাকসেস হয়ে যায় এরকম না। তো তো এটাকে হতাশা হিসাবে ভেবে নিলে হবে না। আমার সঙ্গে একজনের সঙ্গে রিলেশন থাকতেই পারে, আমার হয়তো আমার চাকরি নেই আজকে, সে তার ফ্যামিলি আমাকে বিয়ে দিচ্ছে না, আমার প্রেমিকাকে আমার কাছে বিয়ে দিচ্ছে না। এটা এটা অনেক কষ্টের হইতে পারে। তাই হয়তো আমার চাকরি নেই বলে তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, ওকে, এটাও ডান, এটাও অনেক কষ্টের। বাট মানুষ তো মানুষই, মানুষকে তো সবকিছু সহ্য করার ক্ষমতা আল্লাহ দিছে, তো আমাদের সহ্য করতে হবে। বাট আত্মহত্যা এটা কখনোই না,
একটা নো নো নো। না, এটা আমরাও কাম্য করি না যে আত্মহত্যা করলাম আর আমার সব সমস্যার সমাধান হয়ে গেল, এটা সত্য না। তারপরেও আমরা যেটা করে ফেলি আমাদের হয়তো ইমোশনালের জায়গা থেকে। অনেক সময় ভাই আমি, অনেক সময় হ্যাঁ, হয়ে যায় আর কি, অনেক সময় ধরো বিষয়টা অনেক সময় এডিকশনও হয়ে যায়। অনেক এডিকশনে থাকলে কিন্তু তখন তুমি কি করবা এটা কিন্তু কেউ, মানে তুমি নিজেও জানবা না। হ্যাঁ, এই এডিকশনটা একটা অনেক বড় একটা খারাপ বিষয়। তো এডিকশনটাকেও প্রতিরোধ করতে হবে। এটা আমাদের আহ, দেশের, তো আগে তো নিজেকে ভালো হইতে হবে, তারপরে প্রশাসনিক বিষয় আছে, সরকার আছে, গভর্নমেন্ট যদি এই ব্যাপারে আমাদের দেশে আহ, এখন ছোট ছোট ছেলে পেলেরা দেখি অলিতে অলিতে কিশোর গ্যাং, এরা নেশা করে, নেশার দ্রব্য বিক্রি করে। তা এই জিনিসগুলো সরকারেরও একটা পদক্ষেপ নেওয়া দরকার খুব। ভাই আমি আপনার কাছে আরেকটা জিনিস একটু জানবো না, একটু পরামর্শ চাচ্ছি সবার উদ্দেশ্যে, যারা আপনার অডিয়েন্স আছে বা আপনার দর্শক আছে, আমার এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখে থাকে বা এই লাইভের পরবর্তীতে যারা দেখবে, আহ, এদের উদ্দেশ্যে, যারা হতাশাগ্রস্ত আছে বা এই ধরনের সিমটম যাদের মধ্যে আছে, মানসিক সমস্যায় ভুগতেছে, তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ পরামর্শ কি আছে? কারণ আপনি যে একজন শিল্পী, আপনার অনেক ভক্ত শ্রোতা আছে যাদের মধ্যে এই ধরনের সমস্যা থাকতে পারে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে নিজেকে কখনো ছোট ভাববা না। আজকে এই কাজ করতে পারতেছো না, এর অন্য একটা কাজ করো। তোমার সামনেই কিন্তু সব সলিউশন কিন্তু তোমার সামনে আছে। তোমার এই দিকে মনে হচ্ছে বন্ধ, তুমি আরেক দিকে তাকাও, দেখো ওটা খোলা আছে কিনা। ওই দিকে না তাহলে আরেক দিকে তাকাও, দেখো কোন জায়গাটা খোলা আছে। অবশ্যই তুমি পাবা। আল্লাহ সবাইকে মানে সাকসেস হওয়ার জন্য, হতাশা থেকে বের হওয়ার জন্য উপায় দিয়ে দিছে, এবং এটা তোমাকে খুঁজতে হবে। বাট সব সময় নিজেকে পজিটিভ ভাবতে হবে। আর আমাদের জীবনটা খুব খুব সংক্ষিপ্ত, খুব ছোট। তুমি মরে গেলা তো শেষ, সবকিছু শেষ। বেঁচে থাকতে হবে। সবকিছু কিন্তু বেঁচে থাকার জন্য, সব সংগ্রাম কিন্তু বেঁচে থাকার জন্য। আজকে যুদ্ধ, আজকে এই দুর্নীতি বলো, আজকে এই আহ, মানে দেশের ক্ষমতা, সবকিছু কিন্তু বেঁচে থাকার জন্য, মানে ভালোভাবে বেঁচে থাকার জন্য। তো ভালোভাবে বেঁচে থাকতে হলে তোমাকে হতাশা থেকে নিজেকে হতাশাগ্রস্ত করা যাবে না। সব সময় চাঙা রাখতে হবে যে আমি ভালো আছি। এটা আমরা আসলে আপনার কাছে জানতে পারলাম, দর্শকদের উদ্দেশ্যে আপনি বললেন। তো এই যে আমাদের সুইসাইড প্রোটেক্টিং অর্গানাইজেশন, বাংলাদেশ সুইসাইড প্রোটেক্টিং অর্গানাইজেশন যেটা আছে, এরা আসলে মানসিক ভাবে যারা হতাশাগ্রস্ত তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদেরকে মানসিক ভাবে বোঝানোর চেষ্টা করে, তাদের পাশে দাঁড়ায়, তাদের সাথে দেখা করে ফোনে কথা বলে বা তার পরিবারের সাথে দেখা করে একটা পরামর্শ দিয়ে যায় যে যাতে করে সে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে, তার সমস্যা কি, বা যারা মনোরোগ বিশেষজ্ঞ আছে তাদের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে কিছু কিছু সমস্যা যেটা হয় কি, যারা মানসিক ভাবে হতাশাগ্রস্ত হয় তাদেরকে আমরা অনেক সময় পাগল মনে করি, বা সে যদি ডাক্তারের কাছে যায় তাহলে মনে হয় যে সে পাগল, পাগলের চিকিৎসা করে। এই মানসিকতার ক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, পাগলের ডাক্তার, আসলে বিষয়টা এরকম না। আহ, পাগলের ডাক্তারের কাছে তো সবাই যায় না। একজন পাগলের ডাক্তারের কাছে গেলে যে আমি পাগল, এরকম না, কোনো কথা না। তা আমার সব প্রবলেম থাকতেই পারে, তো আমার ফিজিক্যাল প্রবলেম, আমার মানসিক প্রবলেম থাকতেই পারে। তো এটার জন্য একটা সলিউশন দরকার, এটার জন্য একটা চিকিৎসা দরকার। তাই এটা হইতেই পারে একটা পাগলের ডাক্তারের কাছে। ওই চিকিৎসাটা হইলেই তো আমি ভালো হবো, নইলে তো আমি ভালো হবো না। ঠিক না? এটা হ্যাঁ, বুঝতে সেটা হবে। আমরা সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করি যে আসলে একটা মানুষ হতাশা হতে পারে। কারণ আমার যখন শারীরিক ভাবে অসুস্থ হই তখন ডাক্তারের কাছে যেতে পারি, আমার মানসিক ভাবে অসুস্থ হলে সেটা তোমার যাওয়া উচিত। সে বিষয়টা আপনি কি বলবেন? হ্যাঁ, এটা তো যাওয়া উচিত, আমি তো বললামই যে আমার কি প্রবলেম, এই প্রবলেমের জন্য আমি যদি নিজে সলভ না করতে পারি, তাহলে এটা সলভ কিভাবে হবে, একজনের থেকে ধারণা নিতে হবে। যদি সে বলে এর কাছে যেতে হবে, আমি যাইতে হবে তার কাছে। যদি ডক্টরের কাছে যেতে হয়, তাহলে যেতে হবে। এটাই তো সমাধান। আমাকে ট্রাই করতে হবে তো, আগে ট্রাই
করতে হবে, তারপরে দেন অন্য কিছু। দেখ, আমরা সুমন ভাই এখন আপনার বিষয়ে একটু জানতে চাচ্ছি, বর্তমান আপনার ব্যস্ততা কেমন কাটতেছে বা কি নিয়ে এখন ব্যস্ত আছেন, সামনে আমাদের জন্য আমি কি আসতেছে? আমার কিছু কাজ হাতে, অনেকগুলো কাজ জমা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে কিছু কাজ, কিছু কাজ কলকাতায়। কলকাতায় একটা খুব ভালো একটা নিউজ, যেটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়, শুধু আমার জন্য না। আমি এজ এ বাংলাদেশি হিসাবে ইন্ডিয়ার সারেগামা সঙ্গে আমার 3টা গানের এগ্রিমেন্ট হয়েছে অলরেডি। একটা গান জমা দিছে, আর 2টা গান জমা দিব। এটা একটা বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশি শিল্পী হিসাবে। এটা আমাদের জন্য অনেক বড় কিছু পাওয়া, যে আমাদের বাংলাদেশের কেউ একজন সেখানে গান করতেছে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা চাই আমাদের দেশের নাম উজ্জ্বল হবে। আর আমরাও চাই এফ এ সুমনের কাছ থেকে আরো ভালো ভালো গান শুনতে, ভালো ভালো গান যেন আমাদেরকে উপহার দিতে পারে, এটাই কাম্য। তো ছোট্ট করে যদি আমাদের এই বাংলাদেশ সুইসাইড প্রোটেক্টিং অর্গানাইজেশন সম্পর্কে কিছু বলতেন, যেটা আমরা আপনার কাছ থেকে আশা করতেছি। সুইসাইড প্রোটেকশন, এটা আসলে মানে খুব কঠিন একটা কাজ আসলে। এটা আহ, পুরোটাই মানসিক বিষয়, তাই এটা নিয়ে কাজ করাটা আসলে খুব খুব জটিল। এবং মানুষকে বোঝানো, মানুষকে একটা ফ্রাস্ট্রেশন, মানুষকে ঠিক মতো জায়গায় নিয়ে আসা, এটা অনেক কঠিন কাজ। তো আমি বলবো এটা খুবই ভালো উদ্যোগ, খুবই আহ, মানে সবার জন্য খুব হেল্পফুল, এবং দেশের জন্য, আহ, দেশের যুব সমাজের জন্য, বিকজ যুব সমাজটাই বেশি হতাশাগ্রস্ত হয়। তা আমার তো শুভকামনা আছে। আমি চাই এই প্রতিষ্ঠানটি অনেক অনেক দূরে এগিয়ে যাক, এবং মানুষকে এইভাবে আহ, সবাইকে সঠিক পথে নিয়ে আসুক। এই ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য, আপনার শত ব্যস্ততার মাঝে আমাকে সময় দিয়েছিলেন। আমরা কি আপনার কোনো গান শুনতে পারি? আমরা তো এফ এ সুমনের গান এমনি শুনে থাকি, আমরা কি একটু খালি গলায় তার সেই কণ্ঠস্বরের একটা গান কি আমরা, বা একটা গানের অংশ কি আমরা শুনতে পারি কিনা, দর্শক যারা আচ্ছা, আমি আছে বা দেখবে? এই 2টা লাইন আমি শোনাইতেছি। হুম, বাহ, অনেক সুন্দর। এটা কি চলে আসছে নাকি আগের গান মনে হচ্ছে নাকি? না না, এটা আমার আসতেছে? আমার যে পাগলি রে গানটা যে অ্যালবামে ছিল, ওই অ্যালবামের টাইটেল সং ছিল এটা, ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো ইতি শোনা তোমার হয়। প্রিয়। অনেক সুন্দর গান। তো আমরা আশা করি। আমার এই গানটার মধ্যে একটা বিষয় আছে, এই গানটা আমার খুবই প্রিয় গান, বিকজ এই গানটার মধ্যে আমার একটা গল্প লুকানো আছে আমার জীবনের, এবার রিয়েল লাইফ। আঙ্গুল কেটে চিঠি দিলাম, আর কিছু বলতে চাই না। আহ আমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। তো আমি আশা করব ভাই আমাদের সঙ্গে আপনি থাকবেন। আহ আপনাদের সহযোগিতা আমাদের দরকার।
কারণ এটা আমাদের একার পক্ষে কাজ করা সম্ভব না। আপনারা সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে দাঁড়ান, তাহলেই হয়তো আমরা এই যারা এই ধরনের হতাশাগ্রস্ত আছে তাদেরকে আমরা কিছুটা সহযোগিতা করতে পারি। সেটা আপনাদের কাছ থেকে সবসময় সহযোগিতা করব। আমি সবসময় ভালো কাজের সঙ্গে আছি। আমাকে ভালো কাজের জন্য ডাকবে। আমি আহ, টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি আর না পারি, বাট আমি ফিজিক্যালি আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী। তো আমরা সেটাই চাই, আপনাদের সেই সময়টুকু শত ব্যস্ততার মাঝে আমাদেরকে একটু দিবেন। এটাতেই আমরা অনেক খুশি। কারণ আপনাদের মতো মানুষ থাকা মানে হচ্ছে আমাদের কাজের স্পিড বাড়বে, আমাদের কাজের স্পিড বেড়ে যাবে, আমরা কাজ করতে পারবো। যারা আমাদের স্বেচ্ছাসেবী আছে, যারা আসলে কাজ করে যাচ্ছে, তাদেরও অনেক ভালো লাগবে। তো দর্শক, আপনারা ভালো থাকবেন। সুমন ভাইয়েরও অনেক ব্যস্ত মানুষ, আমাকে সময় দেওয়ার জন্য সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কখনো কোনো পর্বে আমরা সুমন ভাইকে নিয়ে হাজির হব, এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গে থাকেন। সেই পর্বে হয়তো আবারও কোনো এক নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষকে ভালো রাখবেন, এবং একটা কথা মনে রাখবেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। জীবনের সমস্যা আসবে, সেই সমস্যা সমাধান করার চেষ্টা করে যান, তাহলে দেখবেন আপনার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে, জীবনে সেই সফলতার মুখ দেখতে পারবেন। আর যদি আপনি সেখানে হেরে যায়, তাহলে আপনি কিন্তু পরাজয় হয়ে গেলেন, আপনার শেষটাও খুব খারাপ অবস্থা দিয়ে যাবে। তো আমরা চাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুন্দর জীবন যাপন করুন, এবং আশেপাশে মানুষকে ভালো থাকার জন্য তাদেরকেও সহযোগিতা করুন। তো শুভরাত্রি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।